ঘরের দরজা ভেঙে ইমের মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে। মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং শ্রীপুর থানার ওসি বলছেন মেয়ের সাথে তিনি কথা বলেছেন। মেয়ের ভাষ্য ঘটনাটি প্রেম ঘটিত এবং মেয়েটি স্বেচ্ছায় ওই ছেলে আবিদের সঙ্গে গিয়েছেন। আমি ছেলের সাথে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আমি চাই উনি মাইনা নেকে দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ইমামের মেয়েকে অপহরণ ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুরুতে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগে দেশজুড়ে আলোড়ন তৈরি হলেও তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এটি মূলত দীর্ঘদিনের প্রেম, গোপন বিয়ে এবং কাবিননামা নিয়ে পারিবারিক বিরোধ। মেয়ে স্বেচ্ছায় গেছে। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে। সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? বিষয়টি কত দূর যদি না, এটা কয়েকদিন আগে না, এটা হলো পয়লা বৈশাখের দিন। আমি শুরুতেই আমি বলছিলাম। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। গতকাল থেকে খুবই আলোচিত একটি বিষয়, গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমামের বাসায় ঢুকে ঘরের দরজা ভেঙে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি আপনারা সকলেই ইতিমধ্যে কম বেশি অবগত। অবশেষে সেই ইমামের মেয়েকে উদ্ধার করা হয়েছে, উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধারের পরে ঘটনাটি মোড় নিয়েছে অন্যদিকে। ঘটনায় নতুন মোড়। ইমামের মেয়েকে উদ্ধার করার পরে জানা যায় যে মেয়েটি স্বেচ্ছায় গিয়েছে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রেম ঘটিত সম্পর্ক ছিল সেই ছেলের আবিদের সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, ইমামের মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে থানায় আছে। মেয়ের জবানবন্দি, আমি স্বেচ্ছায় গিয়েছি এবং আমরা বিবাহ করেছি, আমাদের বিবাহটা তার মেনে নেওয়া উচিত ছিল। মানে মেয়েটি তার বাবার উদ্দেশ্যে এই কথা বলে এবং মেয়েটি এও জানিয়েছে যে তার বাবা যে সমস্ত অভিযোগ করেছে, যে অস্ত্র ঠেকিয়ে অস্ত্র ধরে জিম্মি করে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মেয়েটি বলে যে একদিন আগে আমরা চলে যাই একসঙ্গে, পরবর্তীতে দুই পরিবার স্থানীয়ভাবে আলোচনা করে এবং আমাকে ফিরিয়ে আনে। এরপর সারাদিন বৈঠক চলে। এক পর্যায়ে ওই ইমাম সাহেব মানে মেয়েটির বাবা মেয়েটিকে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে তালাবদ্ধ করে রাখে বলে মেয়েটি জানিয়েছে। পরবর্তীতে মেয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয় যে তাকে অপহরণ করা হয়েছে। ছেলের পরিবারের পক্ষে দাবি করা হচ্ছে যে ছেলে ও মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই মেয়েকে ঘরে আটকে রাখা কোনো যৌক্তিক বিষয় হতে পারে না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়। ছেলের পরিবার বলে যে আমার ছেলে যেহেতু ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এটা আমরা মেনে নিয়েছি, আপনার মেয়ে এখন আমার ছেলের বউ, আপনি তো এখন আমাদের বাড়ির বউকে আটকে রাখতে পারেন না, ভালোই ভালোই দিয়ে দিন, আমরা নিয়ে যেতে চাই। ইমাম সাহেব না দিলে তার মেয়েকে তালাবদ্ধ করে রাখলে ঘরের তালা ভেঙে মেয়েটিকে নিয়ে যায় ছেলের পরিবারের লোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে সেই ইমামের মেয়ের মুখ থেকে আমরা শুনে আসি কী জবানবন্দি দিল তিনি পুলিশের কাছে এবং এই বিষয়টি নিয়ে এখন সেই মসজিদের আলোচিত ইমাম সাহেব কি বলছে আমরা সেটা শুনব। তিনি দাবি করছে যে এর ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে নাকি। আজব বিষয়। আমি ছেলের সাথে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আমি চাই উনি মাইনা নেকে দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ইমামের মেয়েকে অপহরণ ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুরুতে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগে দেশজুড়ে আলোড়ন তৈরি হলেও তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এটি মূলত দীর্ঘদিনের প্রেম, গোপন বিয়ে এবং কাবিননামা নিয়ে পারিবারিক বিরোধ। সূত্র জানায় একই এলাকার আবিদ নামের এক যুবকের সঙ্গে ইমামের মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ফারিহা। বাবার নাম হাদিউল ইসলাম। ঠাকুর কোথায়?
মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার প্রথম থেকে বলো কি হয়েছে। আমি স্যার ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা এখন আমার আব্বু যে কোনো ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে, এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লিখে দরজা ভাঙ্গে সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওরা মাইনা নিব না, আমি চাই উনি মাইনা নেকে দেন। ওই সম্পর্কের জেরে গত 14 এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পরপরই মোহনানার অঙ্ক ও কাবিনের শর্ত নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে মেয়েটিকে বাবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় এবং স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই বিরোধের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। 15 এপ্রিল অভিযুক্ত যুবক তার সহযোগীদের নিয়ে এসে মেয়েটিকে নিয়ে যায়। এ ঘটনাকেই পরবর্তীতে অপহরণ হিসেবে প্রচার করা হয়। তবে পুলিশ বলছে, বিষয়টি একপাক্ষিক অপহরণ হিসেবে দেখার সুযোগ নেই। এখানে পূর্ব পরিকল্পিত সম্পর্ক ও বিয়ের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়, দরজা ভেঙে সবাইকে জিম্মি করে এবং মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। মারধর ও লুটপাটের অভিযোগও আনা হয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার আগের দিনই বিয়ে সম্পন্ন হয়েছিল, যা প্রথম দিকে গোপন রাখা হয়। আরও অভিযোগ উঠেছে, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং জনমত নিজেদের পক্ষে নিতে ইমাম ও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে অপহরণ আখ্যা দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে উস্কানি তৈরির চেষ্টা করা হয়েছে। স্থানীয় কিছু মহলও এই বয়ানকে কেন্দ্র করে সরব হয়ে ওঠে এবং বিক্ষোভ সমাবেশ করে। ঘটনার প্রতিবাদে আলেম ওলামা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন এবং 24 ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধারের আলটিমেটাম দেন। তবে নির্ধারিত সময়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, আমি সাংবাদিক আশরাফ বলছি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন থেকে। আচ্ছা, ওই যে গাজীপুরের যে শ্রীপুরে যে একটা ইমাম সাহেবের মেয়ের ঘটনা, এটা নিয়ে তো সারা দেশ তোলপাড়, তো এই বিষয়ে এটা হলো উনি ইমাম সাহেব মিথ্যাচার করতেছেন। ঘটনা হলো যে ওর মেয়ে প্রেম করে বিয়ে করছে, ওই ছেলের সাথে পালাই গিয়ে পরে ওরা দুই পক্ষ মেনে নেবে মানে মেয়েরা ছেলেরা আনাইছে। এই বিষয়গুলো উনি আমাদেরকে আগে জানান নাই। পরে ওই ছেলে মেয়েকে ওরা আনার পরে ওই লোক, উনি তো আবার একটা দল করে কি বলে খেলাফত মজলিসের কি পদে আছে বোধহয়, উনি মেয়ের নিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে আর ওদের সাথে ঝগড়া বিপদে লিপ্ত হয়। তো বৈঠকে একটা ঝগড়া বিপদ হওয়ার ফলে ওরা ওদের আমাদের আন্ডার নিয়ে যাবে। মেয়ের আন্ডারে বিষয়টা ওদের আইনগত বিষয়গুলো তারা হয়তো জানে না আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু উনি তো অভিযোগ তুলছেন আপনার বিরুদ্ধে, আপনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওদের পক্ষে দাঁড়াইছেন। আমি যদি ওদের পক্ষে দাঁড়াই তাহলে আমি 7 জন আসামি অ্যারেস্ট করলাম কেন? প্রথম দিনই তো মামলা নিলাম, তারপরে ছেলের মাকে অ্যারেস্ট করলাম। কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য তাদের জীবন দেখুন, 4 জন তো অলরেডি জেলেই আছে। তাহলে তুমি তোমার সৎ চাই গেছো, তুমি জি ইচ্ছা করে গেছো? জি। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে করছো? সূত্র জানায়, 14 এপ্রিলের বিয়ের বিষয়টি শুরুতেই প্রকাশ পেলে ঘটনাটি ভিন্নভাবে বিবেচনায় আসতে পারত। কিন্তু কাবিন সংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক টানাপোড়েন এবং পরবর্তী নাটকীয় পরিস্থিতির কারণে বিষয়টি জটিল আকার নেয়। সবশেষ তথ্য অনুযায়ী দ্বিতীয়বার নিয়ে যাওয়ার পর মেয়েটি এখন শ্রীপুর থানায় পুলিশের হেফাজতে আছে। তবে ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে, পাশাপাশি প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জোরালো হচ্ছে। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে, পয়লা বৈশাখের 1 সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা, মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবা তাদের সম্পর্কটাকে লুকাইছে। ইমামের মেয়েকে জোরপূর্বক দরজা ভেঙে অপহরণ করার ঘটনার একদিন পরে ঘটনা ভিন্ন খাতে মোড় নিয়েছে। ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা লালচান আজকে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে। এরপর শ্রীপুর থানার ওসি জানিয়েছেন যে ভিকটিমের ভাষ্য অনুযায়ী ভিকটিম তাকে জানিয়েছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটা ভিকটিমের পিতা হাদিউল ইসলামের বাড়ি, ভিকটিম এই বাড়িতেই থাকতো এবং এটা আবিদের দোকান। এই যে এখানে আবিদ লেখা রয়েছে, এই মুদি দোকানটা আবিদের। আজকে শুধুমাত্র ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, আবিদকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আবিদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে এবং ভাড়াটিয়ারা রয়েছে তারা বলছেন যে ভিকটিম যে ফারিহা ইমামের মেয়ে, তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিল আবিদ এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে এবং
এর পরপরই গত পহেলা বৈশাখে আবিদের সাথে চলে যায় ভিকটিম ফারিহা। এরপরে তাদের বিয়ে মেনে নেওয়া হবে এই শর্তে ভিকটিমদেরকে উদ্ধার করা হয়। এরপরে ভিকটিমকে আটক রাখে তার পিতা হাদিউল ইসলাম। পরে তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে বলা হয় যে তার বাবা গলায় বটি ধরে এবং বলে যদি আবিদের সাথে সে চলে যায় বা বিয়েতে সে রাজি হয় তাহলে সে কোনোভাবেই সে তার জীবন রাখবে না। এরপরে তার পিতাকে বাঁচাতে সে আবিদকে ফোন করে বলে যে এই সম্পর্ক তারা রাখতে চায় না। এরপরেই আবিদ সদল বলে হানা দিয়ে মব সৃষ্টি করে দরজা ভেঙে সে তার বিয়ে করা বউকে নিয়ে যায় বলে দাবি আবিদের পরিবারের এবং ভাড়াটিয়া যারা রয়েছে তারা জানিয়েছেন এই কথা। আমরা সরাসরি তাদের বক্তব্যে চলে যাচ্ছি। দেয় না তখন তার ছেলে তার বন্ধু বান্ধব ব্রাঞ্চে তার বন্ধু বান্ধবী নিয়ে বিয়ে করাইছে। তার ছেলের মা বলছে, এটা আমি বলতেছি এটা ছেলের মা বলছে তোমরা নিয়ে আমার ছেলের বিয়ে করাইছো, আমার বউ আমার ঘরের ইজ্জত, আমার বউরে তোমরা কেমনে আইনা দিবা, তোমরা আইনা দিবা। ছেলের মা এই কথা বলছি। ছেলের বন্ধু বান্ধবরাও গিয়া কইছে যে যেহেতু যেটা হওয়ার কাম হয়ে গেছে গা, এখন আপনারা হাউস আইন ছেলে মেয়ে দুজনই রাজি বিয়া করে লাইছে, এখন এটা মাইনা নিন। ছেলের বাবা মেয়ের বাবা মাইনা নিব না, ও ঘরে গালিগালাজ করছে, প্রায় একরকম ওগর গায়ে হাত দেওয়ার মতো। এখনকার যুগে ছেলের তো শরীরে রক্ত গরম, ওরা দিব না জানো, ওরা রাগ করছে, ওরা কইছে যেহেতু হাউসে দিব না তাহলে থালা ভাঙ্গিয়া নিয়ে যাও গা, তোমার বউ তুমি কেমনে নিবা এটা তুমি। তালা ভাঙা আয়ার বহে নিয়ে গেছে, তালা ভাঙার কি আছে? বিয়ে করছে বউ নিবি, সম্পর্ক ছিল না? সম্পর্ক ছাড়া একজন মেয়ের বিয়ে করতে পারে? আপনি যদি রাজি না থাকা না আমি আপনি নিয়ে যেতে পারবো? আপনি রাজি থাকার কারণে আপনার আমি নিয়ে গেছি, ঠিক আছে? আরে ভাই আমরা তো আমি বিয়ে করছি, আমি আপনি নিবো না নাকি? মানে তার ওয়াইফকে সে নিয়ে গেছে, তার ওয়াইফ তো সে নিয়ে গেছে, আপনার ওয়াইফের আপনি নিয়ে যাবেন না? অবশ্যই নিবেন। আপনি আপনার ওয়াইফের নিয়ে গেছেন, এটা আপনার আরো জনের সমস্যা। মেয়ে বাবা গোপন করছে, মেয়ের বাবা তত্ত্ব গোপন করছে, মেয়ে তো সম্পর্ক করে বিয়ে করছে, এই সম্পর্ক করছে। মেয়ে কি বাবা জানে না? মেয়ের বাবা মা জানে না যে মেয়েরা যে সম্ভব করছে? এই দোকান মেয়েরা যে ফুসকি পারে কথা বলে, মোবাইলে কথা বলে। দুইজনে মানে ছেলে মেয়ে উভয় রিলেশনে আছে, এলাকার সবাই জানে, মেয়ের বাপ মা সবাই জানে। যখন দোকান থেকে সবকিছু নিয়ে দিত খাইতো মেয়েটা, মেয়ের ফ্যামিলি সবাই, বাপ মা সবাই, এভরিথিং সবাই জানে, তখন ভালো লাগছে। এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন, কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে, মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, এলাকার আরো সবাই, অনেকে সবাই জানে যে রিলেশনে আছে। জোর করে না, প্রথমে এটা সবাই জানে মেয়েটা নিজের ইচ্ছায় পহেলা বৈশাখ যেদিন, ওই দিন বুধবারের রাতে সন্ধ্যার আগে আর কি বিকাল টাইমে নিজের ইচ্ছায় মেয়েটা আমার ভাইয়ের সাথে পালায় গেছে। তো যাওয়ার পরেও নিজের ইচ্ছায় বিয়ে করছে। তো আমার ফ্যামিলি, আমার মামা, আমার বাবা সবাই বলছে আচ্ছা বিয়ে যেহেতু করে ফেলছো বাসায় আসো, আমরা এটার একটা সমাধান দিই, সবাইকে নিয়ে বসার পরে একটা সমাধান দিই। তো ওরা আসছে, আসার পরে এলাকার সবাই গুণমান্য সবাইকে নিয়ে বসার পরে আমার আরেকটা মামা আছে হাজি, উনি বিল্লাল হাজি নাম, ওনাকে নিয়ে এখানে বসছে আমাদের বাসায়। বসার পরে মেয়েটা তখনও স্বীকারোক্তি দিচ্ছে যে নিজের ইচ্ছায় গেছে আমার ভাইয়ের সাথে। ওরাও শুনছে এটা, মানে হাজি, বিল্লাল হাজি, তারপরে আরো যারা ছিল ওরাও শুনছে যে নিজের ইচ্ছায় মেয়েটা গেছে, বিয়েও করছে। তো মেয়েটা তখন এখানেই ছিল, ওরা ওর বাবার কাছে দিছে, বলছে আমাদের বাসায় সবাইকে যে আপনারা যদি মেয়েরে নিতে চান অনুষ্ঠান করে আমাদের বাসা থেকে নিয়ে আসবেন, এটা বলছে। মেয়ের বাবা এবং মেয়ের কাকা যারা আছে সবাই এই কথা বলছে আমাদের বাসার সবাই, যে মেয়ের আড্ডা হইলে অনুষ্ঠান করে তারপর আমাদের বাসা থেকে নিয়ে আসবেন। তো এটা বইলা মেয়েরে নিয়ে গেছে, এলাকার সবাই ওদের বাসায় দিয়া দিছে। মেয়েরে দেওয়ার পরে আমার মামার তো ভাই আবার পিছন দিয়া, যেহেতু বাড়ির সামনে বাড়ি যাইবই স্বাভাবিক, যাওয়ার পরে দেখে মেয়ের গলার মধ্যে বটি ধরে। মেয়ের বাবা বলতেছে তুই এই ছেলেরে চাস নাকি আমার চাস? যদি এই ছেলের কাছে তুই যাস তাইলে আমার মরা মুখ দেখবে, আমি ঘরের রশিদ দিয়া গলাতে আমি মারা যাবো। তারপরে এইগুলা বইলা মেয়ের অনেক ভয় দেখাইছে। দেখানোর পরে মেয়ে বলতেছে আবিদ আমি আমার বাবারে বাঁচাইতে চাই, তুমি আমার বুঝা যাও, আমি আমার বাবারে চাই, তোমারে চাই না। তখন আমার ভাই বলছে যে তাইলে তুমি আমার জীবন কেন নষ্ট করছো? আমি তো আর তোমার নিজের ইচ্ছায় তো বিয়ে করি না, একা তো আমি তোমার জোর করে বিয়ে করি নাই, তুমি নিজের ইচ্ছাতে আমার বিয়ে করছো। বলার পরে তারপরে মেয়েটা এইগুলা বলছে। তখন আবিতে মেয়ের বাবারে ভালো করে বলছে, আমাদের বাসা থেকে সবাই গেছে, আমার আম্মু, আমার মামি আছে, ওরা গেছে। যাওয়ার পরে মেয়ের বাবারে বলছে ভাই, আমার আম্মু কান্না করা পর্যন্ত বলছে ভাই যা হওয়ার হয়ে গেছে, আপনারা এটা মীমাংসায় আসেন, একটা সমাধান দেন। কিন্তু মেয়ের বাবা ওর কাকা ওদেরকে নিয়ে আমার আম্মুর পায়ে এই দিক দিয়ে বাড়ি দিছে, আমার আম্মুর পা পুরো একদম ফাইটা গেছে, সবাই দেখছে। আরো যারা মারামারি করছে, মেয়ের বাবা লাঠি নিয়ে মানে ঘরে মেরে 3টা তালা দিয়ে আটকাইছে, মেরে বের হইতে দিতেছে না, দরজার সামনে দাঁড়ায় আমার আম্মুরে বাড়ি দিছে। তারপরে ছেলের সাথে আরো ওরা আগে মারামারি করছে এক প্রকার, মানে মহিলাদের গায়ে হাত তুলছে। তখন আমার ভাই মানে যে বিয়ে করছে আর কি আবিদ মেয়েরে, তখন ওর আগে বলছে ও আমার ওয়াইফ, এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এক রাত ছিল ও আমার সাথে, তাইলে এখন ওর উপর আমার যথেষ্ট অধিকার আছে তার আবার নিয়ে যাওয়ার। মেয়ের বাবার বলছে আপনি চাবি দেন, মেয়েরে বের করে দেন, কিন্তু মেয়ের বাবা বের করে দিব না দেওয়ার কারণে তখন ও তালা ভাঙতে বাধ্য হয়েছে, কারণ মেয়েটা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে। আর মেয়ের বাবারে কেউ একটা টাচ করে নাই, মেয়ের বাবা ঘরে দরজা লাগাই বলতেছে আমারে বাঁচান, আমারে মাইরা লাইলো।
তখন ওইটা নাটক সাজাইছে একটা, কিন্তু পিস্তল ঠেকানোর যে বিষয়টা বললো এই ব্যাপারটা বলুন। না, পিস্তল কে নিয়ে আসছিল এটা আমি জানি না, কিন্তু হয়তো বা এখানে অনেক আসছিল ওর ফ্রেন্ড সার্কেল, ওদের মাঝখান থেকে শুনছি জানছে, কিন্তু পিস্তল ধরছে মাথায় বা এরকম কিছু আমি শুনি না, এটা হয়তো অনেকে দেখছে। কিন্তু আমার ভাই বা আমার ফ্যামিলিগত দিক থেকে আমার মা বাবা মামা যারা আছে ওরা তাদের গায়ে একটা হাতও তুলে না, কিছু না, উল্টা তাদের বাসার মেয়ের বাবা এবং কাকা আমার আম্মু আমার মামিরা মাইরা অনেক আহত করছে, আমার আম্মুর হাঁটু পুরা ফাইটা গেছে, এগুলা পুলিশ প্রথমবার যেদিন চলে গেছে একদিন ছিল পহেলা বৈশাখের পরে, এরপরে যখন মেয়েকে নিয়ে আসা হয়েছে পরে সালিশ যে বসছিল, সালিশ কি সিদ্ধান্ত হয়েছিল? সালিশে মেয়েটা তখন নিজের ইচ্ছায় বসে যে হ্যাঁ আমি আবিতে নিজের ইচ্ছায় বিয়ে করছি, এটা যারা বসছিল তারাও শুনছে যে আমি ছেলেটাকে নিজের ইচ্ছায় বিয়ে করছি, আমি ওর সাথে পালাই গেছি। তো এটা বলছে তখনও মেয়ে ঠিক ছিল এখানে থাকা অবস্থায়। তারপর সালিশে যারা বসছিল ওরা মেয়ের বাবার হাতে উঠাই দিছে, বলছে আচ্ছা তুমি যাও তোমার অনুষ্ঠান করে তখন আবিতের বাসায় আবার নিয়ে আসবে। তো মেয়ে বাসায় গেছে আর মেয়ের বাবা ওরে কি বুঝাইছে, গলায় নাকি বটি ধরছে, দৌড়া বলছে তুই যদি এই ছেলের কাছে যাস তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো, এগুলো বলছে মেয়ের বাবা ভয় দেখাইছে মেয়েরে। তারপরে মেয়ে উল্টা গেছে বলতেছে যে আবিত আমি তোরে চাই না, আমার বাবা হার্টের রুগী, আমি যদি এখন তোর কাছে যাই আমার বাবা মারা যাবে, এটা বইলা মেয়ে আর আবিতের সাথে যাইতে চাইতেছে না। পরে আবিদ কি জোর করে তালা ভেঙে এভাবে নিয়ে আসছে নাকি? পরে জোর করে নিয়ে আসছে বলতে মেয়ের বাবা চাবি দেয় না, এর জন্য সে বাধ্য হয়েছে, কিন্তু মেয়েটা নিজের ইচ্ছাতে ওর সাথে গেছে, জোর করে না, এটা পুরাটা মেয়ের বাবা এটা নিজের ইচ্ছাতে বলছে। কিন্তু উনি যে কালকে লাইভে বললো যে ছেলেটা জোর করে নিয়ে গেছে, এটা সবাই তো পরেরটা শুনছে, কিন্তু আগে কি হয়েছে এটা তো কেউ শুনে নাই। তাদের প্রেমের সম্পর্ক ছিল, এটা কি প্রমাণ আছে কোনো বা এটা হয়তো বা ছেলের কাছে আছে, কিন্তু ছেলেরা তো আর এখন কোথায় আছে আমরা কেউ জানি না, আমাদের যে কোনো এখন আবিদ কোথায়, আবিদ বা তার পরিবারের লোকজন কোথায় এটা আমি বলতে পারবো না, সবার ফোন অফ, ওদের সাথে আমার 3-4 দিন যাবত কোনো যোগাযোগ হয় না, আমি বলতে পারবো না। দর্শক, স্থানীয় সচেতন মহল এবং বিএনপি নেতা যখন ওই ঘটনায় সালিশে বসেছিল তখন মেয়ের বাবাকে কোনোভাবেই রাজি করতে পারছিল না যে তাদের সম্পর্কের মেনে নেওয়ার যে বিষয়টি। এর পরপরই আবিদ হামলা চালিয়ে সে তার বিয়ে করা বউকে নিয়ে যায় বলে দাবি আবিদের পরিবারের। প্রিয় দর্শক, শ্রীপুর থানা পুলিশও একই কথা বলছেন যে এটি প্রেম ঘটিত বিষয় বলে তিনি ভিকটিমের মুখ থেকে জানতে পেরেছেন। আজকে যেহেতু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, ভিকটিমকে ভয় ভীতিহীন পরিবেশে তার কাছ থেকে সুস্পষ্টভাবে ঘটনাটি জেনে এবং ওই সময় কি ঘটেছিল এই ঘটনার সুস্পষ্ট তদন্ত করে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই এলাকার সচেতন মহল। এই বিষয়টি কত না, এটা কয়েকদিন আগে না, এটা হলো পয়লা বৈশাখের দিন। আমি শুরুতেই মনে আমি বলছিলাম বক্তব্য শুরুতেই, পয়লা বৈশাখের দিন তারা এটা নিয়ে গেছিল সকালবেলা। পরে আমি যখন আমার মেয়ে 1-1:30 বাজে মাদ্রাসা থেকে আসতেছে না যখন জানতে পারলাম, পরের দিন যখন আমি আমার মেয়েকে উদ্ধার করলাম তখন তারাই বললো যে আমার মেয়েকে তারা বিবাহ শাদী করাই ফেলাইছে কোর্ট ম্যারেজের মাধ্যমে। আমার মেয়েকে বিবাহ শাদী করাইছে কি জানি বলে রেজিস্টার কাবিনের মাধ্যমে। আমার মেয়েকে তারা বিবাহ করেছে এই হুজুরের মাধ্যমে। কিন্তু শাহজাহান সজল ভাই, বিলাল হাজি সাহেব তারা দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা পর্যন্ত তাদের কাছে তথ্য প্রমাণ চাইল, কোনো তথ্য প্রমাণ দিতে পারি নাই। আমার জীবন বিপন্ন হয়ে যাক, সজল ভাই বেঁচে রয়েছে, জিজ্ঞাসা করেন তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা, তারা কোনো প্রমাণ দিতে পারছে কিনা। আর যে কথাটা বললেন আমার মেয়ের সাথে তাদের প্রেম ঘটিত কোনো ঘটনা ছিল কিনা, খোদার কসম এরকম কোনো ঘটনা ছিল না, কোনো ঘটনা ছিল না। শুধুমাত্র ছাত্র দলের দিকে তাদের অপকর্ম ঢাকার জন্য আমার মেয়ের উপরে জঘন্য মিথ্যাচার। তাহলে এমন কোনো ঘটনা ঘটেনি যারা ঘটনা রটাচ্ছে? আমরা অনেকগুলো ঘটনা শুনেছি যে মেয়ের সাথে ছেলের দীর্ঘদিন প্রেম ছিল, এটা আসলে কারা ঘটিয়েছে আপনার মনে হচ্ছে? এটা হলো আমার মেয়ের সাথে তাদের যে প্রেম গঠিত ছিল, এটা আমি যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে আসছি ততক্ষণ পর্যন্ত কেউ বলেনি। আমি যখন মিডিয়ায় তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরছি তখন তাদের অপকর্ম ঢাকার জন্য এবং এই জঘন্যতম অপকর্ম জঘন্য হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার মেয়ের উপরে মিথ্যা তুহমত দিয়ে তাদের অপকর্ম ঢাকার জন্য এই মিথ্যা তুহমত দিচ্ছে। আরেকটা কথা হইল, এই কথাটা প্রশাসনের মুখ দিয়ে আমাদের ওসির মুখ দিয়ে বেরোইছে, এইটা বের হয়েছে মোটা অঙ্কের ঘুষের টাকার বিনিময়। এটি ওসি? হ্যাঁ, ওসি সরাসরি করছে। ওসি বলছে আমাদের ইসলামী ঐক্য জোটের সভাপতি এবং হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলা থাকা সভাপতি মুফতি শামীম সাহেব, উনি ওসি সাহেব যখন বললো মেয়ের সাথে ছেলের সাথে মেয়ের প্রেম গঠিত ছিল, তখন শামীম ভাই তখনই আপনি কি এই ব্যাপারে 100% শিওর? তখন ওসি বলেছেন না, যে আপনি যদি শিওর থাকেন তাহলে বলেন। কিন্তু ওসি এই ব্যাপারটা সেই রিউমারটা ছড়াইছে। মোটা অঙ্কের টাকার ব্যাপারটা আমি বলি ভাই, ওসি সাহেব তো আমাদের সকলেরই নিরাপত্তার দায়িত্ব থাকা। আমি একটা নগণ্য হামলার শিকার। আমি কি একজন ইমাম হিসাবে সমাজের একজন সম্মানী ব্যক্তি না? আমি একজন সম্মানী ব্যক্তি
আমার সর্বোচ্চ বিচ্যুতি যখন আমি পাইছি, ওনার কাছ থেকে যখন প্রশাসনিক সহযোগিতা না পাই, উল্টা আমার বিপক্ষে যখন উনি চাপাই খা, এটা কি আপনাদের এতটুকু বোঝ হয় না? বুঝেন না কিসের বিনিময়ে কথা বলে উনি? আমরা যখন বললাম পাপ্পু সোহান আপনারা জানেন আমাদের মানব চৌরাস্তার কাজল ফকির সাহেবের ছেলে, এর কথা যখন বললাম, কালকে রাত্রে ওসি সাহেব কাজল ফকিরের ফোন দিছে, অথচ ওসি সাহেব ছুটিতে, তার নারায়ণগঞ্জ তার বাড়িতে সে ছুটিতে গেছে। যখন সোহানের নাম আমি প্রকাশ করে দিলাম, ওসি তদন্ত স্যার যখন ওনার নাম লিখে দিল, আয়ুকে বললেন উঠে নিয়ে আসো, তখন উনি সোহানের বাবাকে সতর্ক করছেন, এদেরকে সতর্ক করে দেন। অবশ্যই সহযোগিতা করতেছে, আমার এটাই এখন বিশ্বাস, এটাই আমার এখন ধারণা। কেননা পুলিশ বলে, মিডিয়া বলে, দেশের মানুষের বিশ্বাস, পুলিশ পারে না এমন কোনো কাজ নাই। পুলিশ ইচ্ছা করলে মাটির নিচেতে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে, সবচেয়ে বড় অপরাধীকেও ধরতে সক্ষম। কিন্তু আজকে 4টা দিন হয়ে গেছে, আমার মতন একটা ইমামের মেয়ে 4 দিনে একটা ছাত্র দলের একটা সাধারণ কর্মীকে, আমার মেয়েটাকে উদ্ধার করতে পারে নাই, তাকে অ্যারেস্ট করতে পারে নাই। এটা কি প্রশাসনের ব্যর্থতা না? তাহলে বিবাহের যে বিষয়টি সেটি নিয়ে এখন পরিষ্কার না। বিবাহের বিষয়টা হলো, এটা হলো সম্পূর্ণ জোর জবরদস্তির মাধ্যমে, আমার মেয়েকে পাপ্পু আমার মেয়ের হাত ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি, যা আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং পাপ্পু নিজের হাত দিয়ে আমার মেয়ের হাত ধরে কলম ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি। এটাই বিবাহ। কিন্তু পরবর্তীতে এই শাহজাহান সজল ভাই, বিল্লাল হাজি সাহেব, আমাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব মৌলানা শফিকুল ইসলাম রহমানি, আতিউর রাসুল জামে মসজিদের ইমাম খতিব মৌলানা খাতুন হোসেন, তারা যখন মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমার তো এরকম বিবাহ শাদী হয়ে গেছে, তুমি কি এখন যাইবা না যাইতা না? বলে যে না, আমার বিবাহ শাদী হয় নাই, আমার সব কিছু আমার কাছে জোর জবরদস্তি করে করছি, আমি নিজে কইতে পারি না, আমার কি করছে আমি নিজেও কইতে পারি না, আমি কোনো অবস্থাতেই যাব না। এটা আমার মেয়ে ওই যারা আপোষ করবার জন্য বসছিল তাদের কাছে স্টেটমেন্ট দিয়ে দিছে। শাহজাহান সজল ভাই এখনো সুস্থ অবস্থায় জীবিত আছেন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দেব, আমার সত্যটা উনি বাস্তবায়ন করার ভূমিকা রাখুক। আমাদের বিল্লাল হাজি সাহেব, উনিও এখনো আছেন, উনিও আমার বিশ্বাস সত্যটা এখনো বলতেছেন। আরো যারা ছিলেন এখানে সবাই এখনো সত্যটা বলতেছেন। আপনারা মিডিয়ার লোকজন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, জিজ্ঞাসা করেন মেয়ের কাছ থেকে কি স্টেটমেন্ট নিয়েছিল। একটা মেয়ের বিবাহ শাদী হয়েছে যে 75 তারা চালাইতেছে, তারা কোনো প্রমাণাদি দিতে পারে নাই। এটাও বলছে যে কাগজের মধ্যে টিপ নিয়েছে, এই কাগজটা দেখাও, যে কাগজের মধ্যে সিগনেচার নিয়েছে এই কাগজটা দেখাও। আমার ধারণা এখন ওই পয়লা বৈশাখের দিনে এই কাজ তারা করতে পারে নাই, এই জন্যই তারা এই জঘন্য হামলা করে আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে। নিয়ে এটা এখন হইতো কুট ম্যারেজ বলেন, বিবাহ শাদী বলেন, যত কিছু করা সব করছে, এখন। মারা যাবেন 3 দিন কুমার না সাক্ষাৎটা বন্ধ করে কিছু হইতেছে না, না 80 লক্ষের উপরে ভিউ হয়েছে, 80 লক্ষের উপরে 1 কোটি ছাড়াই গেছে, ঠিক আছে? আর ভিউ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, একটি অত্যন্ত দুঃখজনক বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছে। গত 2 দিন আগে বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, যে আমার ছাত্র এবং আমাদের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসার সাবেক ছাত্র, তার মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বিএনপির এবং ছাত্র দলের কিছু ক্যাডার অপহরণ করেছিল। একজন আলেম, একজন ইমাম তার মেয়েকে অপহরণ করার পর আমরা গোপনে আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে এটা নিউজ না হয়ে তাকে উদ্ধার করা যায়। আমি এনএসআই, এসবি, পুলিশ প্রশাসন এবং বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনের এমপি পদপ্রার্থী
আল্লামা মামুনুল হকের ভাগিনা মাওলানা এহসানুল হক সাহেবকে জানানোর সাথে সাথে তিনি এসপি ইউনো সহ ওসি সহ সকলের সাথে বারবার যোগাযোগ করেছেন। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, বলেছি যে এটা কোনোভাবে যাতে নিউজ না হয়, কিন্তু এই সরকার এই কোনোভাবেই ভ্রুক্ষেপ না করে, প্রশাসন আমাদের কারো কথাকে উপেক্ষা করে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এখন পর্যন্ত তার মেয়েকে একজন আলেমের, একজন ইমামের মেয়েকে এখন উদ্ধার করতে পারেনি। আজকে যারা সংবিধান নিয়ে এবং এই ক্ষমতায় বসে যারা আজকে যে বাংলাদেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছেন, অনতি বিলম্বে আজকে যখন প্রকাশ হয়েছে তার মেয়েকে, আমাদের হাদিউল ইসলামের মেয়েকে যদি আপনি আগামী 24 ঘন্টার মধ্যে সরকার যদি তাকে উদ্ধার না করতে পারে, আমরা এই সরকারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না। বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল হিসাবে এবং আমার ছাত্র, আমি একজন শিক্ষক হিসাবে আমার একজন ছাত্রের তার মেয়েকে বাবার কোল থেকে পিস্তল থেকে এভাবে অপহরণ করার পর একজন হাত পর্দা নিশির মেয়েকে এভাবে যদি এটা করতে হয়, এদেশে কারো নিরাপত্তা নাই। এই সরকার ব্যর্থ সরকার, তাদের পদত্যাগ চাই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই এবং তাকে উদ্ধারের জন্য আমি জোরালো আবেদন জানাচ্ছি। না হলে যে কোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। আপনারা সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। তো ব্যক্তিগতভাবে কি বলতে চান আপনারা জানাবেন। এই যে হাদিউল ইসলাম নামের এই মসজিদের ইমাম সাহেব, তিনি যেই বক্তব্য রেখেছিলেন গতকাল গণমাধ্যমে, যে কথাগুলো বলেছিলেন, সেগুলো আর কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ মন গড়া, নিজের পক্ষে মানে মানুষকে আনার জন্য এরকম বানোয়াট কথা বলেছে এবং দোষী প্রমাণ করার চেষ্টা করেছে ছেলেকে। নানাবিধ অজুহাত দিয়েছে, নানা অভিযোগ তিনি তুলেছে, কিন্তু এখন ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। মেয়ের জবানবন্দির পরে স্পষ্ট হওয়া গেল, জানা গেল যে আসলে প্রকৃতপক্ষে কী ঘটেছিল। মেয়েটি নিজেই জানালো যে সে স্বইচ্ছায় গিয়েছে ছেলেটির সঙ্গে এবং তারা বিয়ে করেছে এবং এই বিয়ের সম্পর্কটা মেনে নিতে নারাজ এই ইমাম সাহেব, অর্থাৎ মেয়ের বাবা। সেজন্য মেয়েকে নিয়ে এসে জোরপূর্বক জবানবন্দি নেয়, অপহরণ করা হয়েছে এটা, এবং একই সাথে তালাবদ্ধ করে রাখে ঘরে। বিষয়টি জানতে পেরে সেই ছেলে আবিদ, অর্থাৎ মেয়েটি যার বর্তমান স্ত্রী, তার যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ, বিয়ে করে ফেলেছে, তো সে তার স্ত্রীকে নিয়ে যায় এই ইমাম সাহেবের বাসায়। এসে 20-30 জন মতন লোক আসে, এসে নিয়ে যায় যে আমরা বিয়ে করেছি, সে এখন আমার বৈধ স্ত্রী, আমার স্ত্রীকে আপনি কোনোভাবেই আটকে রাখতে পারেন না, সেটা বলে ছেড়ে মেয়েটিকে নিয়ে যায়। এবং এটা কিভাবে মানে বড় একটা ইস্যু করেছে, রাজনৈতিক খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এই ইমাম সাহেব, সেটা আপনারা সকলে দেখেছেন। এখানে আসলে দুটি পক্ষই অপরাধী এই ধরনের কর্মকাণ্ডে। শ্রীপুর উপজেলার তথা গাজীপুরের বর্তমান সময়ে যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে এতে। সম্মানিত ইমাম সাহেব প্রকৃত ঘটনা আড়াল করে ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছেন। অপরদিকে প্রেম সংগঠিত বিষয় থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় আইন অমান্য করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এখনও কর্মকাণ্ড সংগঠিত করা কোনোভাবেই উচিত নয় বলে মনে করি। উল্লেখ্য যে একদিকে প্রেমিকের প্রেমিকাকে উদ্ধারের যুদ্ধ, অপরদিকে এক ব্যর্থ ও নিরুপায় বাবা মেয়েকে ফিরে পেতে রাজনৈতিক ছলচাতুরির অপরাধ। দুটি অপরাধ আসলে। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উভয় পক্ষের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অমান্য করা ও অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রচেষ্টা, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগ এনে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
জরুরি বলে আমি মনে করি। আপনারা জানাবেন কি বলতেছেন আপনারা। আল্লাহ হাফিজ।